মাসখানেক হলো নীলমণিবাবু রাতের বেলা দু চোখের পাতা এক করতে পারেন না। প্রায় সারাটা রাতই লণ্ঠনের টিমটিমে আলোর লালচে ঘোলাটে অন্ধকারের মধ্যে পাশে শুয়ে থাকা অসুস্থ স্ত্রীর একঘেয়ে নিঃশ্বাসের গোঁ গোঁ শব্দ শুনে আর ঘরের কড়িকাঠগুলোর দিকে তাকিয়ে থেকেই তার রাত কেটে যায়। বেশ অনেকগুলো চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খায়। আসলে মাসখানেক হলো নীলমণিবাবুর স্ত্রী মনোরমা দেবী অসুস্থ হয়েছেন। অনেক ডাক্তার ডেকেও কেউ ধরতে পারছে না মনোরমা দেবীর কি ব্যামো হয়েছে। অনেক বদ্যি হাকিম মন্ত্রতন্ত্র করেও কিছুতেই কিছু হচ্ছে না। ধীরে ধীরে মনোরমা দেবী নিস্তেজ হয়ে পড়ছেন। কিন্তু তুমি যদি নীলমণিবাবুর মন পড়তে পারতে, তাহলে বুঝতে পারতে এটা নীলমণিবাবুর চিন্তার প্রধান কারণ নয়। ওনার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল এই অঞ্চলের সবচেয়ে নামকরা আর বড় ডাক্তার মনোরমা দেবীকে দেখার পর যে পরামর্শ দিয়েছে সেটা। উনি বলেছিলেন, শহরে গিয়ে একটা বড় ডাক্তার দেখিয়ে একটা অপারেশন করাতে পারলে তবেই কিছু হতে পারে। এখানে ফেলে রাখলে তো আমি কোনো আশা দেখছি না। তবে তা অনেক টাকার ব্যাপার, তা প্রায় 20-50 হাজার তো হবেই। এই টাকাটা নীলমণিবাবুর কাছে কিছুই না, কারণ ওনার মস্ত বড় সুদের ব্যবসা। কিন্তু ওনার মতো কিপ্টে মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তাই উনি মস্ত বড় দুশ্চিন্তায় পড়লেন। আর ওনার সুদের কারবারের বন্ধকি জিনিস মাপবার সেই ছোট্ট পাল্লাটার একদিকে স্ত্রীর জীবন আর অন্য পাল্লাটায় তার সিন্ধুকের জমানো গুপ্তধন থেকে একটা একটা করে নোট মনে মনে চাপাতে লাগলেন। তিনি তার অত্যন্ত হিসেবি বুদ্ধি দিয়ে বিচার করে দেখে নিতে চাইলেন একটা মানুষের জীবনের দাম ঠিক কত। আর রাতের শেষে তিনি এই সিদ্ধান্তে পৌঁছালেন, মানুষ আজ আছে কাল নেই, তার জন্য এতগুলো টাকা খরচা করা একমাত্র বেহিসেবেরাই করবে। আর নীলমণি মুখুজ্জে এতটা বেহিসাবি নন। তাই সকালবেলা যখন নীলমণিবাবুর চাকর ধনঞ্জয় নীলমণিবাবুকে জিজ্ঞাসা করলেন, কর্তা, এখন এখন কথা বলি, বল। গিন্নিমাকে একবার শহরের ডাক্তারবাবুকে দেখিয়ে আনেন না। ওনার অবস্থা যে আর আর চোখে দেখা যায় না। নীলমণিবাবু একটু হতাশার সুরে বললেন, না রে ধনা, অনেক ভেবে দেখলাম, যদি তোর গিন্নিমা সেরে ওঠার হয় তো এই গ্রামের ডাক্তারের হাতেই হবে, নচেত শহরে গিয়েও কোনো লাভ হবে না। যা কপালে আছে তা খণ্ডাবে কে বল। এরপর ওই ব্যর্থ অজুহাতের আড়ালেই মনোরমা দেবী কিছুদিনের মধ্যেই ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দিলেন। আর নীলমণিবাবুর কাছে পড়ে রইল একটা মস্ত বড় লোহার সিন্ধুক ভর্তি যখের ধন। স্ত্রীর মৃত্যুর পর বেশিরভাগ সময়টাই কাটত বাড়ির বাইরে সুদের কারবারে। আর যেটুকু সময় তিনি বাড়িতে ফিরতেন, পুরোটা সময়ই সিন্ধুকের কাছে দাঁড়িয়ে নিজেকে বড্ড বেশি যক্ষ যক্ষ মনে হতো, যেন কোনো পাপের ধন সে আগলে রেখেছে। এত পর্যন্ত সব ঠিকঠাকই ছিল আগের মতো, কিন্তু এরপর থেকেই সমস্যা শুরু হতে লাগলো। সেদিন পাড়ায় সাধন চাটুর্যের নাতির পৈতের অনুষ্ঠান ছিল। নীলমণিবাবুরও সেখানে নিমন্ত্রণ ছিল। নীলমণিবাবু পাঁঠার মাংস খেতে ভীষণ ভালোবাসতেন, আর সেদিন
নেমন্তন্ন বাড়ির ভোজে পাঁঠার মাংস ছিল। তিনি মনে মনে অনেকখানি আনন্দিত হয়ে নেমন্তন্ন বাড়ির ভোজ খেতে গেলেন। কিন্তু বাড়ি ফিরে এসে তিনি তার চাকর ধনঞ্জয়কে বললেন, ধনা, এই ধনা, আগে আগে বলুন কর্তা। বলি, বাটি করে দুটো মুড়ি বাতাসা দে দেখি। ধনঞ্জয় একটু অবাক হয়ে বলল, কেন কেন কর্তা, নেমন্তন্ন বাড়ির রান্না বুঝি ভালো হয়নি? না রে, সব ঠিকঠাকই ছিল, কিন্তু যেই পাঁঠার মাংসটা মুখে তুলেছি অমনি একটা পোড়া গন্ধ আমার গোটা গাটা গুলিয়ে উঠল। একেবারে নাড়ির ভাত উঠে আসার উপক্রম। ঠাকুর বুঝি মাংস খান ধইরে ফেলেছিল? এবার নীলমণিবাবু একটু অন্যমনস্কভাবে উত্তর দিলেন, না রে, এ গন্ধ ঠিক সেই পোড়ার গন্ধ নয়। এ অনেকটা শ্মশানের মানুষ পোড়ার গন্ধ। এই ঘটনার পর নীলমণিবাবু অসুস্থ হয়ে পড়লেন। তারপর বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। তারপর একদিন বিকালবেলা তার গঙ্গার ধারে বেড়াতে যাবার খুব স্বাদ জাগল এবং তিনি বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। একাই গিয়ে বসলেন গঙ্গার পাড়ে। গঙ্গার ঝিরিঝিরি বাতাসে বেশ চনমনে লাগছিল নিজেকে। মনে হচ্ছিল অনেক দিন পর প্রাণ ভরে তিনি নিঃশ্বাস নিচ্ছেন। কিন্তু হঠাৎ একটা গন্ধে নীলমণিবাবুর নাকটা কুঁচকে গেল। সেই পোড়া গন্ধটা, সেই মানুষ পোড়ার গন্ধ। তিনি চারিদিকটা ভালো করে দেখলেন কোথাও মরা পুড়ছে কিনা, কিন্তু তিনি কোথাও মরা পুড়তে দেখতে পেলেন না। এবার তার গাটা কেমন একটু ছমছম করে উঠল। পড়ন্ত বিকেলের ঘোলাটে মনমরা অন্ধকার যত বাতাসে গুলে যেতে লাগলো, সেই গন্ধটাও ততই বাড়তে লাগলো। নীলমণিবাবুর শরীরটা গুলিয়ে উঠতে লাগলো। তিনি দ্রুত পায়ে বাড়ির দিকে চলতে লাগলেন। এই দিনের পর থেকে তিনি কেমন চুপ করে গেলেন, যেন একটা অজানা ভয় তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। তিনি বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ বন্ধ করে দিলেন। তিনি কেমন যেন একটু গুম মেরে যেতে লাগলেন। সারাদিন অন্ধকার ঘরের মধ্যে একটা লণ্ঠনের টিমটিমে আলোয় তার সিন্ধুক ভর্তি চোখের ধন আর তার স্ত্রীর সোনার গহনাগুলো তিনি নেড়ে চেড়ে দেখতেন, আর এক অদ্ভুত ভীষণ ধরনের হাসি তিনি হাসতেন। একদিন রাতের বেলা তিনি যখন গহনার বাক্সটা খুলে গহনাগুলো লণ্ঠনের হলদে আলোয় দেখছিলেন, হঠাৎ তার মনে হলো সামনের দেওয়ালে কিসের একটা ছায়া পড়েছে। তিনি মুখটা তুলে কিছুই দেখতে পেলেন না, তবে সেই গন্ধটা তার নাকে এসে ধাক্কা মারল। তার মনে হলো গন্ধটা তার ঠিক পেছন থেকে আসছে। তিনি ভয়ে ভয়ে পেছন দিকে ঘুরে তাকালেন। দরজার ঠিক সামনে একটা বীভৎস মূর্তি দাঁড়িয়েছিল। কে 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 ওখানে? কে কে ওখানে? আমি আমি রে, আমায় চিনতে পারছিস না? আমি মনোরমা। তুই আমার মনের কোনো আশাই পূরণ হতে দিসনি। না আমায় বাঁচতে দিয়েছিস, না আমার গহনা আমায় তুই পড়তে দিয়েছিস। তাই আমিও তোর কোনো আশার পূরণ হতে দেব না। পাঁঠার মাংস খাওয়া ঘুচিয়েছি, এবার তোর বেঁচে থাকার স্বাদও ঘোচাবো। এই বলে সেই ভয়ঙ্কর মূর্তিটা এগিয়ে এসে
নীলমণিবাবুর চোখের সামনে গহনার বাক্স থেকে একটা একটা করে গহনা নিয়ে নিজের গায়ে পরতে লাগলেন। নীলমণিবাবু পালঙ্কের ওপর পাথরের মূর্তির মতো বসে রইলেন, আর সব গহনা পরে সেই ছায়া মূর্তিটা হাসতে হাসতে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর সকালবেলা ডাকতে এসে ধনঞ্জয় দেখল নীলমণিবাবুর কাঠ পাকানো শরীরটা তখনও বিছানার ওপর পাথরের মূর্তির মতো বসে আছে। একবার নাড়া দিতেই প্রাণহীন শরীরটা বিছানার ওপর হুড়মুড় করে মুখ থুবড়ে পড়ল।